আসসালামু আলাইকুম। আমি অ্যারিস্ট মল্লিক, অধ্যয়নরত ময়মনসিংহ মেডিকেল কলেজ দ্বিতীয় বর্ষ। আজকে এসেছি তোমাদের টার্গেট জিপিএ ফ্রি কোর্সের যে ওয়ান শট এমসিকিউ, এটা গত দিন আমরা ভেক্টরের যে সিকিউগুলো নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা এমসিকিউ সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে? ওকে, তো সবাই আশা করি ক্লাসের শেষ পর্যন্ত আমার সাথে থাকবে এবং ক্লাসটি যদি পারো তো সবাই একটু শেয়ার করে দাও। ঠিক আছে? আর কমেন্টে জানাও যে কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে? তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই, আমরা শুরু করে দিই। হ্যাঁ, ওকে। দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে এইখানে। প্রথম কোশ্চেনটা বলছে 3p ও 5p দুইটা বল। কয়টা বল দেয়া আছে? দুইটা বল। তো দুইটা বলের কথা বললে আমাদের মাথায় প্রথমেই যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে সামান্তরিক সূত্র, রাইট? ওকে, তো দেখো পরবর্তীতে কি বলছে। 3p ও 5p মানে দুইটি বল পরস্পর লম্বভাবে ক্রিয়া করে। কিভাবে ক্রিয়া করে এই কথাটা লক্ষ্য করতে হবে। কি বলছে? লম্বভাবে ক্রিয়া করে। লম্বভাবে ক্রিয়া করে মানে কি? 90 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে। ওকে, তো তাদের লব্ধির মান কত? তাদের লব্ধির মান কত? আচ্ছা, তাহলে আমরা যে ইনফরমেশনগুলো দেওয়া আছে তার আলোকে একটা ছবি এঁকে ফেলি। ওকে, তো দেখো 3p এবং 5p মানে দুইটা বল। ঠিক আছে? তো ওকে, তো এই বলটা কি? এই বলটা আমি মনে মনে ভাবলাম এটা হচ্ছে 3p। ঠিক আছে? 3p মানের বল। তো 3p মানের বল এটা। আর আরেকটা কত আছে? 5p মানের বল। এই বলটাকে আমরা ধরলাম 5p মানের বল। তো মাঝখানে বলে দিছে কি এরা লম্বভাবে ক্রিয়া করে। কিভাবে ক্রিয়া করে? লম্বভাবে ক্রিয়া করে। ওকে, তো এই কোণটা কত? 90 ডিগ্রি। এই কোণটা কত দেওয়া আছে? 90 ডিগ্রি দেওয়া আছে। ঠিক আছে? ওকে, তো এখন আমাদের কোশ্চেনে বলছে কি এরা যদি লম্বভাবে ক্রিয়া করে তাহলে এদের লব্ধিটা কত, অর্থাৎ আমাদের এইখানে লব্ধিটা নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে দেখো আমরা জানি কি একটা সামান্তরিকের কর্ণটাই তার লব্ধি, রাইট? ওকে, তো এই দুইটা বলের লব্ধি, এটা আমি ধরে নিলাম এটা কত? এটা আর এটা আমি তারপরে ধরলাম কি এটা দিকটা কি, এটা আমি মনে মনে ভাবলাম বা আমি ধরে নিলাম যে এটা 3p বলের সাথে এটা থিটা কোণ করে আছে। কত কোণ করে আছে? থিটা কোণ করে আছে। যদিও এটা আমাদের লাগবে না। এখন আমরা সামান্তরিকের সূত্র থেকে জানি যে দুইটা বল যদি ক্রিয়া করে তার ক্ষেত্রে লব্ধি নির্ণয়ের সূত্রটা এরকম, r ইকুয়াল টু root over of p square plus q square plus 2pq cos alpha। আলফাটা কি বলতো? এইখানে আলফাটা হলো এই p এবং q এই দুইটার মধ্যবর্তী কোণ। অর্থাৎ ছবিটা যদি আমি এরকম করে আঁকি, দেখো এই দিক বরাবর যদি আমি p ভেক্টরটাকে নিতাম, এই দিক বরাবর যদি আমি q ভেক্টরটাকে নিতাম, এর লব্ধিটা হইতো কি? এখন যদি আমি এইখান থেকে একটা সামান্তরিক আঁকি, আমি যদি একটা সামান্তরিক এঁকে নিতাম তাহলে এই যে যে আমি কর্ণটা এইখান থেকে আঁকবো, এই কর্ণটাই হবে কি এর লব্ধি। কর্ণটাই এর লব্ধি হবে। ওকে, তো এই যে পি এবং কিউ এই দুইটা বলের মধ্যবর্তী কোণ কত? এই দুইটা বলের মধ্যবর্তী কোণ হইল আলফা। আর আমি ধরে নিয়েছিলাম কি এটা থিটা কোণ করে আছে পি বলের সাথে। ঠিক আছে? ওকে, তো এই অনুযায়ী আমরা এখন ম্যাথটাকে সলভ করে ফেলি। আসো, ওকে। আচ্ছা, তাহলে আমরা বলতেছি কি ওইখানে যেটা পি এখানে সেটা 3p।
ওইখানে যে এটা কিউ, এইখানে সেটা 5p। তাহলে আর ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখো রুট ওভার অফ 3p স্কোয়ার, তারপরে কি লিখতে পারি 5p স্কোয়ার। ওকে, তারপরে আমরা কি লিখব 2 ইন্টু 3p ইন্টু 5p cos কত ডিগ্রি বলো তো, cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি, ঠিক আছে। ওকে, তারপরে দেখি আমরা, তোমরা সবাই জানো যে cos 90 ডিগ্রি এটার মান কত, এটার মান হইল 0। তার মানে আমি বলতে পারি কি এই cos 90 ডিগ্রি এই পুরো যে অংশটা এটা ইকুয়াল টু কত, 0, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি কি এখান থেকে দেখো আর ইকুয়াল টু বর্গ করে দিই, 3 স্কোয়ার করলে 9 হবে, তার সাথে p স্কোয়ার। ওকে, তারপর 5 স্কোয়ার করলে কত হবে 25p স্কোয়ার। ওকে, তাহলে 9 আর 25 এটা যোগ করলে কত হবে 34। ওকে, তো আমরা লিখলাম 34p স্কোয়ার। তাহলে এইখান থেকে আমরা এটাকে এইভাবে লিখতে পারি না, স্কোয়ার আর রুট যেহেতু উঠে যায়, তাহলে আমরা এইখান থেকে কিন্তু এইরকম লিখতে পারি যে রুট ওভার অফ 34p, এটাই আমাদের লব্ধি, ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। ওকে, তো দেখো এইখানে কোশ্চেনে রুট ওভার অফ 34p আছে, হ্যাঁ রুট ওভার অফ 34p কিন্তু এইখানে আছে। তাহলে আমাদের রাইট অপশন কোনটা, খ দাগটা আমাদের রাইট অপশন, এটাই আমাদের রাইট অপশন, ঠিক আছে। চলো আমরা মুভ করি, আমরা পরবর্তী যে কোশ্চেনগুলো আছে সেইগুলোতে মুভ করি একে একে। ওকে, তো দেখো এইখানে অনেকগুলো কোশ্চেন আছে। প্রথম কোশ্চেনটা কি বলছে দেখো, যে একই দিকে ক্রিয়াশীল সমজাতীয় অসমমানের দুটি ভেক্টরকে কি বলে। একই দিকে ক্রিয়াশীল সমজাতীয়, সমজাতীয় বলতে কি বোঝায় বলো তো, সমজাতীয় বলতে বোঝায় ধরো একটা বেগ আরেকটা বেগ, একটা বল আরেকটা বল। তুমি কখনোই একটা বেগের সাথে কিন্তু আরেকটা বল বা একটা বলের সাথে কিন্তু আরেকটা ত্বরণ এটা কখনোই যোগ করতে পারবা না, ভেক্টর যোগ করতে পারবা না বা ভেক্টর বিয়োগ করতে পারবা না, ঠিক আছে। সেগুলো কি হতে হবে, সমজাতীয় হতে হবে, অর্থাৎ সেগুলো হয়তো বল হতে হবে, অর্থাৎ একই শ্রেণীর হতে হবে, অর্থাৎ বল হতে পারে সেটা, হতে পারে সেটা বেগ, হতে পারে সেটা ত্বরণ, হতে পারে মন্দন, ঠিক আছে, এরকমটাই। তো এরা হচ্ছে সমজাতীয়, এদেরকেই বলা হয় সমজাতীয়। আচ্ছা, তারপরে কি বলছে অসমমানের, অসমমানের মানে কি, যে ধরো একটা বেগের মান 3 মিটার পার সেকেন্ড, আরেকটা বেগের মান 5 মিটার পার সেকেন্ড, এটাকেই বলা হয়, ঠিক আছে। তো এদের মানটা কি ভিন্ন মান। ওকে, তাহলে অসমমানের দুটি ভেক্টরকে কি বলা হয় সেটা আমাদের কোশ্চেনে চাইছে, ক্রিয়াশীল একই দিকে। তারপরে আরেকটা কথা কি বলছে এখানে, একই দিকে বলছে, একই দিকে বলছে, তার মানে এদের দিকটাও একই দিকে হবে। অর্থাৎ ধরো আমি একটা ভেক্টর নেই, এটা ধরো আমি পি ভেক্টরটা নিলাম, আমি আরো একটা ভেক্টর নিলাম, সেটা বললাম এটা কিউ ভেক্টর, ঠিক আছে। এখন কথা হলো এই পি ভেক্টরের মানটা ধরো 3 মিটার পার সেকেন্ড, সাপোজ ধরে নিলাম, ঠিক আছে। আরেকটা কিউ ভেক্টরের মানটা হলো ধরো এটা 5 মিটার পার সেকেন্ড। তাহলে দেখতে পাচ্ছ পি ভেক্টরের মান আর কিউ ভেক্টরের মান কিন্তু একই নয়, ঠিক আছে। ওকে, তাহলে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মান একই নয়, কিন্তু তারা একই দিকে ক্রিয়াশীল এবং তারা কি সমজাতীয়। এখানে আমি কি নিছি, বেগটা নিছি, তাহলে আমি বলতে পারবো যে এটা একটা সমজাতীয়, দুইটা সমজাতীয় ভেক্টর, ঠিক আছে। তো
এখন একই দিকে ক্রিয়াশীল সমজাতীয় অসমমানের দুটি ভেক্টরকে কি বলা হয়? দুটি ভেক্টরকে বলা হয় সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর, ঠিক আছে, সদৃশ ভেক্টর। কিন্তু এরকম কিন্তু হইলে হইতো না। ধরো পি ভেক্টরটা এই দিকে যাচ্ছে, কিউ ভেক্টরটা তার বিপরীত দিকে যাচ্ছে, এরকম হলে কিন্তু হবে না। তখন সেটাও কি হয়ে যাবে বলো তো? বি সদৃশ ভেক্টর। অর্থাৎ বি সদৃশ ভেক্টরটা যদি আমি এখানে দেখাই, এটা যদি পি ভেক্টর হতো তাহলে এই দিক বরাবর হইতো কি? কিউ ভেক্টর, ঠিক আছে, এই দিক বরাবর কিউ ভেক্টর, এবং তাদের মানটাও কি হইতো না? সমান হইতো না। এখন তাহলে আর দুইটা অপশন আছে, সেই দুইটাও আমি একটু বুঝাই দিই। দেখো পি ভেক্টর আর সমান ভেক্টর আর কি বিপরীত ভেক্টর, সমান ভেক্টর আর বিপরীত ভেক্টর। তো সমান ভেক্টর আর বিপরীত ভেক্টর, দেখো সমান ভেক্টরটা হলে আমাদের দেখা যায় তো কি, এই পি ভেক্টরের মান কিউ ভেক্টরের মানের কি হইতো বলো তো? সমান হইতো। পি ভেক্টরের মানটা কিউ ভেক্টরের মানের, আর দিকটাও হইতো কি? দিকটাও হইতো কিন্তু একই দিকে, দিকটাও হইতো একই দিকে, ঠিক আছে। আর বিপরীত ভেক্টর হইলে, দেখো বিপরীত ভেক্টর হইলে কি হইতো? বিপরীত ভেক্টর হইলেও পি ভেক্টর এটার মান কিউ ভেক্টর এটার মানের কি হইতো? সমান হইতো, কিন্তু দিকটা হইতো কি বলতো? দিকটা হইতো ভিন্ন। অর্থাৎ পি ভেক্টরের দিকটা হইতো এই দিকে, কিউ ভেক্টরের দিকটা হইতো এই দিকে, ঠিক আছে। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছো। হ্যাঁ, তাহলে এটার অ্যান্সারটা কি হবে? গ নম্বরটা হবে অ্যান্সার, সদৃশ ভেক্টর, ঠিক আছে। ওকে, আসো আমরা পরবর্তী অংশে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেনটাই কি বলছে? পি ও কিউ এর স্থানাঙ্ক, এটাও কিন্তু ত্রিমাত্রিক স্থানাঙ্ক। আমি গত ক্লাসে যারা ছিল তাদেরকে বুঝাইতেছিলাম যে এরকম তিনটা বিন্দু দিয়ে প্রকাশ করলে সেটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাকেই বোঝায়। আর এটা কি? কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আছে। ওকে, তো দেখো পি আর কিউ এর স্থানাঙ্ক দেওয়া আছে, এখন বলছে কি এদের মানটা কত। ওকে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, ওকে, তাহলে পি ভেক্টর, এটা আমরা ভেক্টর ফরম্যাটে একটু লিখে ফেলি। পি ভেক্টরটা যদি আমি লিখতে চাই ভেক্টর ফরম্যাটে, তাহলে এরকম হবে পি ভেক্টর ইকুয়াল টু 3 i ক্যাপ, মানে 3 একক ভেক্টর, এক্স অক্ষের দিকে -2 জে ক্যাপ প্লাস 1 কে ক্যাপ, বা 1 কে ক্যাপ মানে কি? কে ক্যাপ। ওকে, তাহলে আমরা পি ভেক্টরটা লিখে ফেললাম। এবার আমরা কিউ ভেক্টরটা লিখি। একইভাবে কিউ ভেক্টরটা লেখা যায় কি? 3i ক্যাপ, তারপরে কি লেখা যায়? -4 জে ক্যাপ এবং প্লাস 5 কে ক্যাপ। স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে আমরা ভেক্টর দুইটা পেয়ে গেছি। কিন্তু এবার কি করতে হবে? পি কিউ এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ পি কিউ ভেক্টর এটার মান নির্ণয় করতে হবে। তো এরকম ক্ষেত্রে আমরা কি বলছিলাম? সবসময় আমরা কি করি? চূড়ান্তটা থেকে আদিটাকে বাদ দিয়ে দিই, শেষটাকে আদিটাকে বাদ দিয়ে দিই। তো শেষ এইখানে কোনটা? কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর। ওকে, কিউ ভেক্টর ইকুয়াল টু, এখানে আমরা মানটা বসাই দিই, 3i ক্যাপ -4 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। ওকে, এরপরে আসো তাহলে আমরা মাইনাস দিলাম, তারপরে পি যে ভেক্টরটা সেটাও লিখে ফেলি, অর্থাৎ 3i ক্যাপ -2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। ওকে, এবার আমাদের কি করতে হবে? আমাদের চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? আমাদের চিহ্নটাকে চেঞ্জ করে ফেলতে হবে। ওকে, তাহলে আমরা এখানে লিখি 3i ক্যাপ -4 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ -3i ক্যাপ মাইনাস প্লাস 2 জে ক্যাপ
and minus k cap. Okay, fine. ওকে, সবগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে, আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপের সবগুলো নিয়ে কিন্তু কাজ করতে হবে। আচ্ছা দেখো, তাহলে এটা আছে +3 আর কত আছে -3 আই ক্যাপ। তারপরে দেখো প্লাস চিহ্ন একটা নিয়ে নিলাম আমি, -4 আছে, জে এর সাথে -4 আছে, আর কত আছে +2 আছে জে ক্যাপ, প্লাস চিহ্ন নিয়ে নিলাম আরেকটা, কে ক্যাপের সাথে দেখো কত আছে 5 আছে এবং -1 আছে কে ক্যাপ। ওকে, আচ্ছা তাহলে এটা তো 0 হয়ে যাচ্ছে, এটা আমাদের লাগবে না, তাহলে -4 + 2 তার মানে কত -2 জে ক্যাপ +4 কে ক্যাপ। ওকে, তাহলে এখান থেকে মানটা বের করতে হবে। আসো তাহলে মানটা বের করে ফেলি। পি কিউ ভেক্টরটির মান একবারে আমি করে দিচ্ছি, তাহলে -2 হোল স্কয়ার + 4 স্কয়ার। ওকে, তাহলে এটা হবে 4 আর এটা হবে কত 16, তাহলে এইখান থেকে আসবে কত √20। আচ্ছা, √20 কি অপশানে আছে? হ্যাঁ, আমাদের 1 নম্বর অপশানটাতেই কিন্তু √20 ছিল। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে কি? আমাদের অ্যান্সারটা হবে ক। আশা করি সবাই বুঝতে পারছে। তাহলে অ্যান্সারটা হবে √20, ঠিক আছে? ওকে, চাইলে সবাই স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারো, ঠিক আছে? ওকে, আমরা মুভ করি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনটা দেখো, এইটা পি ও কিউ দুটি সমজাতীয় ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান কত? লব্ধির সর্বোচ্চ মান কত? তো লব্ধির সর্বোচ্চ মানের ক্ষেত্রে আমাদের কি ধরতে হয় বলো তো? যে দুইটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণটা ধরতে হয় কত? 0 ডিগ্রি ধরতে হয়। আমি একটু দেখাই তাহলে। দেখো, আর ম্যাক্স কখন হবে? আর ম্যাক্স তখনই হবে, আর ম্যাক্স তখনই হবে যখন আলফার মানটা কত হবে? আলফার মানটা 0 হবে। ওকে, তাহলে আমাদের শর্তটা কি? আলফাটাকে কত হইতে হবে? 0 ডিগ্রি হইতে হবে। আলফাটাকে কত হইতে হবে? 0 ডিগ্রি হবে। ওকে, ফাইন। তাহলে আমরা আর ম্যাক্স পাবো। আর ম্যাক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি কি? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস কত? কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি, ঠিক আছে? ওকে, তো এইখান থেকে কি লিখতে পারি দেখো তো? কস 0 ডিগ্রির মান কত? কস 0 ডিগ্রির মান কিন্তু 1। আচ্ছা, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, এটা খুব পরিচিত সূত্র, সেই বীজগণিতের a+b হোল স্কোয়ারের সূত্র, মনে আছে কিনা? আচ্ছা, তাহলে এখান থেকে আমি লিখতে পারি, এখান থেকে আমি কি লিখতে পারি? √p+q হোল স্কোয়ার। তাহলে কি লিখতে পারি? p+q হোল স্কোয়ার, p+q হোল স্কোয়ার, ঠিক আছে? ওকে, তাহলে এখান থেকে কি লেখা যায়? এ স্কোয়ারের রুট কাটা গেল, বাদ গেল, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি p+q। তাহলে দুটি সমজাতীয় ভেক্টর পি ও কিউ, এদের লব্ধির সর্বোচ্চ মানটা কত হবে ভাইয়া? কত হবে? p+q হবে। কত হবে? p+q হবে, ঠিক আছে? ওকে, এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ভাই তাহলে ম্যাক্সিমাম মান যদি এইটা হয়, ঠিক আছে, ম্যাক্সিমাম লব্ধি বা ম্যাক্সিমাম মান যদি এইটা হয়, তাহলে মিনিমাম মান কোনটা হবে বা সর্বনিম্ন মান কোনটা হবে? ঠিক আছে, তো এই ক্ষেত্রে মিনিমাম বা সর্বনিম্ন মানের জন্য আমি এইখানেই চেঞ্জ করে লিখতেছি। হ্যাঁ, আচ্ছা, ওয়েট এ মিনিট। ওকে,
তখন মিনিমাম মানটা নির্ণয় করার ক্ষেত্রে আমরা কিছু কিছু জায়গায় শুধু চেঞ্জ করব। ওকে, আলফার মানটা তখন কত ডিগ্রি হয়ে যাবে বলো তো? আলফার মানটা তখন 180 ডিগ্রি হয়ে যাবে। যখন 180 ডিগ্রি হয়ে যাবে তখন এখানে ম্যাক্সিমাম আর থাকবে না, ম্যাক্সিমামটা কি হয়ে যাবে বলো তো? মিনিমাম হয়ে যাবে। মিনিমাম, ঠিক আছে, মিনিমাম এই মানটা কি হয়ে যাবে? মিনিমাম বা সর্বনিম্ন মানটা হয়ে যাবে। আচ্ছা, পি স্কোয়ার কিউ স্কোয়ার এরা তো সবাই একই থাকবে, শুধুমাত্র কজ এইখানে 0 ডিগ্রি ছিল ওই জায়গাটায় কি হবে? 180 ডিগ্রি হয়ে যাবে। এটা তাহলে আমরা কত লিখব? 180 ডিগ্রি, 180 ডিগ্রি। আচ্ছা, 180 ডিগ্রি cos 180 ডিগ্রি এর মান কত বলো তো? cos 180 ডিগ্রি এর মান হচ্ছে -1। তাহলে -1 তুমি 2pq এর সাথে গুণ করে দিলে কত হবে? এখানে প্লাস চিহ্নটা উঠে গিয়ে এখানে একটা মাইনাস চিহ্ন বসবে, অর্থাৎ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq, বা আমি এভাবে বলতে পারি পি স্কোয়ার মাইনাস 2pq প্লাস কিউ স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র পড়ে? একইভাবে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা আসে। আচ্ছা, তাহলে আমি এখানে বলবো কি, শুধু আমি এখানে চিহ্নটা চেঞ্জ করে দিব, পি প্লাস কিউ ছিল সেখানে পি মাইনাস কিউ লিখবো, ঠিক আছে? তাহলে এটা কি হবে তখন? পি মাইনাস কিউ। তবে এখানে একটা কিন্তু আছে, কিন্তুটা কি বলো তো? এই পি মাইনাস কিউ, হ্যাঁ, এখন আমি তো জানি না পি বড় না কিউ বড়, তাহলে আমাকে অবশ্যই এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে উল্লেখ করে দিতে হবে। কি উল্লেখ করে দিতে হবে? যে পি কিউ থেকে বড় হবে, পি কিউ থেকে কি হবে? বড় হবে। আর তুমি আরেকটা ওয়েতে, তাহলে কিউ যদি পি থেকে বড় হইতো আমরা লিখতাম কিউ মাইনাস পি, সিম্পল কথা। এখন তুমি যদি এইগুলো এড়ায় যেতে চাও তাহলে তোমার অ্যান্সারটা কেমন হবে বলো তো? পি ডিফারেন্স কিউ, পি ডিফারেন্স কিউ, ঠিক আছে, পি ডিফারেন্স কিউ। এখন তুমি বললা যে আমি জানি না পি বড় না কিউ বড়, এই জন্য আমি এটাকে ডিফারেন্স চিহ্ন দিয়ে প্রকাশ করলাম। ওকে, আসো তাহলে আমরা পরবর্তী ম্যাথটায় চলে যাই, আমরা বোর্ডটা ক্লিয়ার করে দিই। হ্যাঁ, ওকে ফাইন। দেখো পরবর্তী ম্যাথটায় কি বলছে, পরবর্তী এমসিকিউটা একটা কি বলছে? পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে যে এক ব্যক্তি 1 মিটার পার সেকেন্ড বেগে হেঁটে যাচ্ছে। খুব ভালো কথা, হেঁটে যাচ্ছে, যাক, কত মিটার পার সেকেন্ড? 1 মিটার পার সেকেন্ড বেগে। বৃষ্টি উলম্ব বরাবর 1 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে। খুব ভালো কথা, 1 মিটার পার সেকেন্ড বেগেই পড়ছে। বৃষ্টির বেগও যা, ব্যক্তির বেগও তাই। এখন বৃষ্টি হতে বাঁচতে হলে ওই ব্যক্তিকে উলম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে? আচ্ছা, তো এটা কিসের উদাহরণ বলতো? ভেক্টর বিয়োগের উদাহরণ। আর ভেক্টর বিয়োগের উদাহরণ মানে কি? সেটা কি প্রকাশ করে? আপেক্ষিক বেগকে প্রকাশ করে। এখন তোমাদের আমি ভেক্টর বিয়োগের 2-1টা কথা বলবো, বলার পরে তারপরে ম্যাথটা সলভ করে দেবো। হ্যাঁ, তো ধরো এইখানে এক ব্যক্তি, তিনি পর্যবেক্ষক, ঠিক আছে, এক ব্যক্তি তিনি পর্যবেক্ষক, উনি দেখতেছেন দুইটা গাড়ি, হ্যাঁ, দুইটা গাড়ি, দুইটা গাড়ি যাইতেছে। হ্যাঁ, আমি এই গাড়িটার নাম দিলাম এ গাড়ি আর এই গাড়িটার নাম দিলাম বি, ঠিক আছে। তো উনি দেখতেছেন এটা 3 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, আর উনি দেখতেছেন এটা 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তিনি তখন স্থির। তাহলে পর্যবেক্ষকের সাপেক্ষে আমি বলতে পারি কি, এ গাড়ির বেগ 3 মিটার পার সেকেন্ড আর বি গাড়ির বেগ 5 মিটার পার সেকেন্ড। এ গাড়ি যাচ্ছে কই? ধনাত্মক এক্স অক্ষের দিকে, বি গাড়িও যাচ্ছে ধনাত্মক এক্স অক্ষের দিকে। এখন আমি করব কি, আমি হালকা চেঞ্জ আনবো। ধরো এইখানে বি গাড়ির বেগটা আচ্ছা
বি গাড়ির বেগটা আমি এই দিকে না দিয়ে এই দিকে দিলাম, ঠিক আছে, উল্টা দিকে দিয়ে দিলাম, 5 মিটার পার সেকেন্ড বেগই থাকুক। তখন তিনি বলবেন কি এটা তার বিপরীত দিকে যাচ্ছে, 3 মিটার পার সেকেন্ড বেগে যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। এখন এই ব্যক্তি পর্যবেক্ষক যখন স্থির থাকে তখন তিনি এইটাই দেখবেন, কিন্তু এই স্থির ব্যক্তিটি যখন এই দিক বরাবর একটা নির্দিষ্ট বেগ নিয়ে যাত্রা শুরু করবেন, ধরো সেটা হতে পারে 1 মিটার পার সেকেন্ড, কত বেগে? 1 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তাহলে আমরা একটু কনসেপচুয়ালি এগোই। হ্যাঁ, এ গাড়ির ক্ষেত্রে কি হবে আর বি গাড়ির ক্ষেত্রে কি হবে, উনি কি মনে করবে, উনি যখন দৌড়াবে তখন ওনার কাছে এই দুইটা বেগ কি মনে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, তো ধরো এটা তাদের ইনিশিয়াল অবস্থা, দুইজনের ব্যক্তির ইনিশিয়াল অবস্থা ম্যান, অ্যান্ড এটা হলো এ কারের ইনিশিয়াল অবস্থা, ঠিক আছে। ওকে, তো ম্যান সেকেন্ডে পার সেকেন্ড মানে কি 1 সেকেন্ডে 1 মিটার যায়। ধরো 1 সেকেন্ড দুইজনের টাইম স্পেন্ড করছে কত, এখানে দুইজনের সময় ব্যয়িত হচ্ছে ধরো 1 সেকেন্ড। তো 1 সেকেন্ডে এই ব্যক্তি কতটুকু যাবে বলো তো? 1 সেকেন্ডে এই ব্যক্তি যাবে 1 মিটার, 1 সেকেন্ডে এই ব্যক্তি যাবে 1 মিটার। আর গাড়িটি এই গাড়িটি 1 সেকেন্ডে কত দূর যাবে বলো তো? এখান থেকে ধরো 3 মিটার। তো এই জায়গাটুকু থেকে এই জায়গাটুকুর যে ডিফারেন্স সেটা কত হবে তখন বলো তো? 2 মিটার। তাহলে 1 সেকেন্ডে তাদের ডিফারেন্সটা কত হয়ে যাচ্ছে? 2 মিটার হয়ে যাচ্ছে। তখন আসলে ওই ব্যক্তি যখন দৌড়াবে তখন তার কাছে মনে হবে কি, তার কাছে মনে হবে যে তার সাপেক্ষে মনে হবে, কার সাপেক্ষে? ব্যক্তির সাপেক্ষে মনে হবে এই গাড়িটি 2 মিটার পার সেকেন্ড গতিতে যাচ্ছে। আসলে যাচ্ছে কিন্তু 3 মিটার পার সেকেন্ড গতিতে, কিন্তু তার কাছে কি মনে হবে? তার কাছে মনে হবে গাড়িটি যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে। এখন আমরা পরবর্তী ক্ষেত্রটা দেখি। ওকে, ওকে, ম্যান অ্যান্ড বি কার। ওকে, তো দেখো ব্যক্তির গতি ছিল ধনাত্মক এক্স অক্ষ বরাবর, আর এই গাড়িটির বি গাড়িটির গতি ছিল ঋণাত্মক এক্স অক্ষ বরাবর। আমরা তো এটা বলতেই পারি। তাহলে আগের মতোই 1 সেকেন্ডে এই ব্যক্তি কতটুকু যাবে? 1 মিটার যাবে, অর্থাৎ তার অবস্থানটা হবে এইখানে, হবে। আচ্ছা, আর বি গাড়িটা দেখো তো 1 সেকেন্ডে কত দূর যাবে? ধরো এটা হবে কত? 5 মিটার। তাহলে এটা 5 মিটার, এটা 1 মিটার। তখন এই ব্যক্তিটার কাছে এই 1 সেকেন্ড সময় ব্যবধানে দুইজনের মধ্যে ডিফারেন্সটা দেখো, ডিফারেন্সটা হচ্ছে কত? এইখানে 1 মিটার আর এইখানে 5 মিটার। তাহলে টোটাল ডিফারেন্স তাদের দুইজনের মধ্যে হয়ে যাচ্ছে কত মিটার দেখো তো? আমি যদি এই জায়গা থেকে এই জায়গাটুকু কল্পনা করি তো আমি এটা বলতে পারবো কত? 5 আর 1 6 মিটার, 6 মিটার হয়ে যাবে। তখন এই ব্যক্তিটার কাছে এই ম্যান যখন এইখানে এসে বা দৌড়ানো অবস্থায় পিছনের এই গাড়িটাকে উনি যখন পর্যবেক্ষণ করবেন, এইখানে থাকা গাড়িটাকে উনি যখন পর্যবেক্ষণ করবেন তখন তার কাছে মনে হবে কি এই গাড়িটা কত মিটার পার সেকেন্ড বেগে? 6 মিটার পার সেকেন্ড বেগে, 6 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, 6 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, ঠিক আছে। তাহলে আমরা এখন পুরো বিষয়টা বুঝলাম। এখন পুরো বিষয়টা বোঝার পরে আমরা শর্টকাটটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি প্রথমটার ক্ষেত্রে এই বেগটা ছিল কি? এই বেগটা ছিল কি? পর্যবেক্ষকের সাপেক্ষে। তার মানে আমরা লিখতে পারি কিসের বেগ? গাড়ির বেগ। কিসের বেগ? গাড়ির বেগ। কোন গাড়ির বেগ? এ গাড়ির বেগ। কার সাপেক্ষে? পর্যবেক্ষকের সাপেক্ষে। পর্যবেক্ষককে আমরা কি দিয়ে প্রকাশ করছি?
VAM দিয়ে প্রকাশ করছি। তাহলে এটা সমান আমি লিখতে পারবো কি, আচ্ছা এটা আমি এই পাশে দেখাই, VAM এটা যদি আমি ভেক্টর হিসেবে সিম্বলাইজ করি তাহলে আমি লিখতে পারবো কি VA ভেক্টর মাইনাস VM ভেক্টর, VA ভেক্টর মাইনাস VM ভেক্টর। ঠিক আছে, ওকে। তো এদের মধ্যবর্তী কোণ কত? প্রথমটার ক্ষেত্রে 0 ডিগ্রি। ঠিক আছে, 0 ডিগ্রি যখন হবে তখন তোমরা মনে রাখবা বিষয়টা এরকম হয়, VA স্কোয়ার প্লাস VM স্কোয়ার প্লাস 2VA VM আমি নিচে লিখছি cos আমরা প্রকাশ করব 180 ডিগ্রি মাইনাস কত ডিগ্রি? 0 ডিগ্রি। দুজনের মধ্যে কোণ ছিল কত? 0 ডিগ্রি, মানে cos 180 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি মানে cos 180 ডিগ্রি। তাহলে আমরা কি করছি, এ গাড়ি থেকে এখান থেকে দেখো সে আগের মতোই VA স্কোয়ার প্লাস VM স্কোয়ার মাইনাস 2VAM, এমটা একটু ছোট করে লিখতে হবে, VA ইন্টু VM। হ্যাঁ এবার ঠিক আছে, ওকে। তাহলে উপরেরটাও আমরা একটু ঠিক করে দিই, উপরের পার্টটাও আমরা একটু ঠিক করে দিই এখানে, ওকে। এটা হবে কি VM, ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে এখান থেকেও আমরা কি লিখতে পারি, VA মাইনাস VM। তো দেখো তো আমরা সেই একই কাজ করছি না, ওখানে কি করছিলাম 3 মিটার পার সেকেন্ড থেকে 1 মিটার পার সেকেন্ড এটা বাদ দিয়েছিলাম, আমরা পাইছিলাম কি 2 মিটার পার সেকেন্ড। আমরা কি পাইছিলাম 2 মিটার পার সেকেন্ড পাইছিলাম, 2 মিটার পার সেকেন্ড পাইছিলাম। ঠিক আছে, একইভাবে তুমি যদি ওইখানে পরবর্তীটার ক্ষেত্রে দেখাও তো পরবর্তীটার ক্ষেত্রে দেখতে পাবা যে এই দুইজনের মধ্যবর্তী কোণ কত, একজন এই দিকে যাচ্ছে আর গাড়িটা এই তার বিপরীত দিকে যাচ্ছে, তাহলে এদের মধ্যবর্তী কোণটা আসলে কত? তাহলে এদের মধ্যবর্তী কোণটা আসলে হবে, আচ্ছা তাহলে এটা যদি VB হয় আর এটা যদি VM হয়, পরবর্তী ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে দেখাচ্ছি আমরা, VM হয় তাহলে এদের মধ্যবর্তী কোণটা হবে কত? 180 ডিগ্রি। তাদের মধ্যবর্তী কোণটা হবে কত? 180 ডিগ্রি। তখন তুমি কি করবা, আবার সেই একই কাজ, VA স্কোয়ার VAM স্কোয়ার, অর্থাৎ এই সূত্রটা লিখে VAM ভেক্টর ইকুয়াল টু রুট ওভার অফে আমরা না যাই, আমরা সংক্ষেপে লিখি VA ভেক্টর মাইনাস VM ভেক্টর। দেখো আমরা লেখার সময় কিন্তু কি করছি, লেখার সময় কিন্তু কয়েকটা ক্রাইটেরিয়া ফলো করছি। VA পরবর্তীটা অবশ্য VB ছিল, আচ্ছা এটা VB, ওকে। তাহলে VB অর্থাৎ B গাড়ির কি, B গাড়ির আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগটা নির্ণয় করতেছি B গাড়ির, কার সাপেক্ষে? M এর সাপেক্ষে। তাহলে এটা হবে কিসের? এটা হলো B গাড়ির বেগ। আর এটা কার সাপেক্ষে? এটা সাপেক্ষে, কার সাপেক্ষে? M এর সাপেক্ষে বা মানুষের সাপেক্ষে। কার সাপেক্ষে? M এর সাপেক্ষে বা মানুষের সাপেক্ষে। একইভাবে তুমি এইখানে cos 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি, আলটিমেটলি তুমি এখানে দেখো আলফার মানটা হবে কত? 180 ডিগ্রি হবে। আলফার মানটা কত হবে? 180 ডিগ্রি। এই ক্ষেত্রে আমাদের আলফার মানটা কত ছিল? 0 ডিগ্রি ছিল ভেক্টর বিয়োগ করার সময়। হ্যাঁ, ওকে। তাহলে দেখো এইখানে যদি তুমি আগের মতো ওইরকম ক্যালকুলেশন করো তাহলে তুমি এইখানে পাবা কি VA প্লাস VM। তাহলে আমি এইখান থেকে শর্টকাট কি শিখলাম, যখন একই দিকে থাকে তখন আমরা কি করি? তখন আমরা বিয়োগ করি। আপেক্ষিক বেগের ক্ষেত্রে আমরা তখন কি করি? বিয়োগ করি। ঠিক আছে। আর যখন বিপরীত দিকে থাকে তখন আমরা কি করি? দুইটাকে যোগ করে দিই। যোগ করি। ঠিক আছে।
এটা কোন কেসের ক্ষেত্রে? অবশ্যই এটা লিনিয়ার কেসের ক্ষেত্রে, অর্থাৎ সরল রৈখিক গমনের ক্ষেত্রে তুমি এই কাজটা বা এই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, যখন একই দিকে থাকবে তোমরা বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দিবা, আবার যখন বিপরীত দিকে থাকবে তখন তোমরা যোগ করে দিবা। ঠিক আছে, ওকে। আর আরও একটা কথা একটু মনে রাখবা যে যার সাপেক্ষে সেটা সবসময় বিয়োগ করে দেওয়া হয়। যার সাপেক্ষে সেটা কি করে দেওয়া হয়? বিয়োগ করে দেওয়া হয়। অথবা যার সাপেক্ষে সেই বেগটাকে কি করি আমরা? উল্টাই দিই। ঠিক আছে, বা ডিরেকশনটা চেঞ্জ করে উল্টাই দিয়ে দিই। ঠিক আছে, তো দুইটা কথা বললাম, যার সাপেক্ষে সেটা হচ্ছে আমরা কি করি? বিয়োগ করি। আর কি করি? যার সাপেক্ষে সেটাকে আমরা উল্টাই দিই। ঠিক আছে, আমরা ওই ম্যাথটা করার সময় মানে আমরা আপেক্ষিক বেগ সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়েছে। ঠিক আছে, ধারণা হয়েছে। এখন আমরা ওই ম্যাথটায় চলে যাব আর দেখব যে কিভাবে ওই উল্টাই দিয়ে কাজটা করা যায় বা বিয়োগ করে কাজটা করা যায়। ওকে, আসো। তো আমরা বোর্ডটা ক্লিয়ার করে দিই। ঠিক আছে, কোশ্চেনটাকে একটু বড় করে দিই। ওকে, এক ব্যক্তি 1 মিটার পার সেকেন্ড বেগে হেঁটে যাচ্ছে। খুব ভালো কথা, 1 মিটার পার সেকেন্ড বেগে হেঁটে যাচ্ছে, হাঁটুক। তো আমরা ব্যক্তির বেগটাকে দেখাইলাম এদিক বরাবর, vm 1 মিটার পার সেকেন্ড বেগে, অর্থাৎ এইখানে মানটা কত? vm ভেক্টরের মানটা হইল 1 মিটার পার সেকেন্ড। 1 মিটার পার সেকেন্ড। ওকে, আবার কি বলছে? বৃষ্টি আবার উপর থেকে উলম্বভাবে 1 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে, অর্থাৎ বৃষ্টিটা এরকম ধরো পড়ছে উলম্বভাবে। কত মিটার পার সেকেন্ড বেগে? এটাও 1 মিটার পার সেকেন্ড বেগে। এটাকে আমরা প্রকাশ করলাম vr বা v অফ রেইন দিয়ে। ঠিক আছে, এটার মানটাও কত? v রেইন, এটার মানটা কত? 1 মিটার পার সেকেন্ড। v রেইন কত? 1 মিটার পার সেকেন্ড। ওকে, এখন আমরা কি করব? মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগটা, ঠিক আছে, কি করব? মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগটা, সেটা কি হবে? লব্ধি হবে। তাহলে মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ, তাহলে আমরা vrm এটা নির্ণয় করব। তাহলে আমাদের কি করতে হবে ভাইয়ারা? দেখো, আমাদের করতে হবে কি? যার সাপেক্ষে সেটা আমরা কি করব? বাদ দিয়ে দিব। vmটাকে আমরা কি করব? বাদ দিয়ে দেব। ওকে, vmটাকে আমরা কি করব? বাদ দিয়ে দেব। আচ্ছা, তাহলে এটা আমরা দেখো vm এর আগে কি? মাইনাস, তাহলে আমাদের কি করতে হবে? এইদিকে আছে প্লাস, তাহলে আমাদের কি করতে হবে? এই যে ভেক্টরটা, এটাকে আমাদের উল্টায় দিতে হবে। তাহলে এটা আর এইদিকে আমরা লিখব না, এটা আমরা তার বিপরীত দিকে লিখব। এখানে তোমরা মনে রাখবা যে এই যে -vm ভেক্টরটা আমরা লিখছি, এটা কিন্তু মানকে নির্দেশ করে না। ঋণাত্মক চিহ্ন বা নেগেটিভ চিহ্নটা কিন্তু এখানে মানকে নির্দেশ করে না। তাহলে কিকে নির্দেশ করে? এটা শুধু দিককে নির্দেশ করে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা লব্ধিটা পাবো কি? vr এইদিকে -vm ওইদিকে, তাহলে তাদের লব্ধি এরকম কোনো একটা জায়গায়, আচ্ছা, তো vm এর মান এখানে কত ছিল? 1 মিটার পার সেকেন্ড। এদিক বরাবর কত? রেইনের মান 1 মিটার পার সেকেন্ড, রাইট? ওকে, তো দেখো আচ্ছা, তাহলে এই উপরের টিকু যদি 1 মিটার পার সেকেন্ড হয়, তাহলে আমরা বলতে পারবো না এটা কত হবে? 1 মিটার পার সেকেন্ড হবে। আর আমি বললাম যে এটা উলম্বের সাথে কত কোণ করে ছাতা ধরবে? থিটা কোণ করে ছাতা ধরবে। কত কোণ করে ছাতা ধরবে? থিটা কোণ করে ছাতা ধরবে। অর্থাৎ ছাতার অ্যাঙ্গেলটা যদি দেখো, ব্যক্তি যদি ছাতাটাকে এইভাবে ধরতো, ঠিক আছে, তার হাতের সাপেক্ষে, হাত দিয়ে ধরে না মানুষ? হাত দিয়েই তো ধরে নাকি? আচ্ছা, ব্যক্তি যদি এইভাবে ছাতাটা ধরতো,
এইভাবে যদি ছাতাটা ধরতো তাহলে দেখো এই অ্যাঙ্গেলটাও কি হইতো, থিটা হইতো না, জাস্ট লাইক দিস। এই অ্যাঙ্গেলটাও কি হইতো, থিটা হইতো না। তাহলে দেখো এটা এই থিটা আর এটাও কি থিটা, পরস্পর কি কোণ, পরস্পর কিন্তু একান্তর কোণ। তাহলে এই দুইটা কি সমান হবে, তার মানে বিষয়টা কিন্তু এইখান থেকে আসছে। ঠিক আছে, ছাতা ধরবে সে তার বাহুর সাপেক্ষে বা উলম্বের সাপেক্ষে। ঠিক আছে, এইভাবেই তো ছাতা ধরবে। ছাতা ধরবে কত কোণে, থিটা কোণ করে ছাতা ধরবে। আচ্ছা আসো তাহলে আমরা কি বলছিলাম, আমাদের কত কোণে ছাতা ধরবে। আচ্ছা তাহলে কত কোণে ছাতা ধরবে সেটা এবার আমরা এই সাইডে একটু করে ফেলি। তাহলে আমরা এখান থেকে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ। এই কোণটা কত, 90 ডিগ্রি। এটা কি, এটা হলো থিটা আছে কার সাথে, এর সাথে। তার মানে এটা হবে আমাদের ভূমি, আর এটা হবে কি আমাদের লম্ব। ঠিক আছে, তাহলে ট্যান থিটা আমরা কি লিখতে পারি, ট্যান থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড, এটা কি ছিল, ভিএম এর মান ছিল, ডিভাইডেড বাই ভিআর। তো শর্টকাট মনে রাখার জন্য তোমরা কি মনে রাখতে পারো, মানুষের বেগ আর কিসের বেগ, বৃষ্টির বেগ। তবে এটা আসলে কোনো স্বীকৃত সূত্র না। হ্যাঁ, শুধুমাত্র বৃষ্টি এবং মানুষের বেগ বা সাইকেল আরোহীর বেগ বা চালকের বেগ এরকম কিছু দেয়া থাকলে এরকম হইতে পারে। হ্যাঁ, তবে যখন এইখানে বাতাস অ্যাড করা হবে, হ্যাঁ, বা যখন এটা আনত তলে কল্পনা করা হবে, তখন কিন্তু সব কিছুই চেঞ্জ হয়ে যায়। তখন কিন্তু এই মানুষ আর বৃষ্টির বেগটা কাজে আসে না। আমি যেভাবে তোমাদের বেসিকটা বুঝিয়েছি ঠিক ওইভাবে তোমরা কল্পনা করে তখন অ্যান্সার করতে পারবে। ওকে, তো আসো নির্ণয় করে ফেলি। মানুষের বেগ 1 মিটার পার সেকেন্ড, বৃষ্টির বেগ 1 মিটার পার সেকেন্ড, আলটিমেটলি 1। তাহলে ট্যান ইনভার্স 1 থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ট্যান ইনভার্স 1। ট্যান ইনভার্স 1 এর মান মেবি 45 ডিগ্রি আসে। আমি একটু ক্যালকুলেটরে করে দেখি। ট্যান ইনভার্স 1 45 ডিগ্রি, ইয়েস। তো থিটার মানটা কত হবে এখানে ভাইরা, 45 ডিগ্রি হবে। ওকে, চলো আমরা অপশনগুলো দেখি। প্রথমটা 60 ডিগ্রি, প্রথমটা 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 40 ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এটাই হবে অ্যান্সার। ওকে, আমরা তাহলে মুভ করি নেক্সট। ওকে, এখানেও কিছু ম্যাথ আছে, কিছু এমসিকিউ এবং সেই রিলেটেড ম্যাথ। 10 একক মানের একটি ভেক্টর দুটি লম্ব উপাংশে বিভক্ত করা হলো। একটির মান 8 একক হলে অপরটির মান কত? একক মানের একটি ভেক্টর দুটি লম্ব উপাংশে বিভক্ত করা হলো। ঠিক আছে, ওকে, আসো তাহলে আমরা শুরু করে দিই। আমরা এটাকে একটা সাইডে নিয়ে যাই, আশা করি দেখতে পাচ্ছ। এরকম থাকুক, এরকম থাকুক, আমরা নিচে নিয়ে যাই, এইভাবে থাকুক। ওকে, তাহলে 10 একক মানের দুটি ভেক্টর দুটি লম্ব উপাংশে বিভক্ত হলে একটির মান যদি 8 একক হয় অপরটির মান কত? আচ্ছা, শুরু করি আমরা। তো দেখো, এটা যদি আমাদের কি হয়, একটা 10 একক মানের বল হয় বা 10 সামথিং কিছু একটা। ওকে, তাহলে এর একটা এক্স অক্ষ বরাবর উপাংশ পাবো আমরা, আর একটা ওয়াই অক্ষ বরাবর উপাংশ পাবো। এক্স অক্ষ বরাবর উপাংশ পাবো একটা, আর ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ পাবো। তাহলে এই কোণটাকে আমি ধরে নিলাম থিটা, এই কোণটাকে আমি ধরে নিলাম থিটা, আর এটাকে ধরে নিলাম আমি আর, এটাকে ধরে নিলাম আর। তাহলে এই উপাংশটা যার উপাংশ সেটা কি আর কস থিটা, আর কস থিটা, আর এর উলম্ব উপাংশ
এটা ধরে নিলাম আমরা আর সাইন থিটা, যার সাথে কোণ নাই তার সাইন উপাংশ, আর যার সাথে কোণ আছে তার কি কজ উপাংশ। ওকে ওকে, তাহলে আমরা এখান থেকে একটির মান 8 একক ধরে নিছে, যে উপাংশে বিভক্ত করা একটির মান 8 একক হয়, তো আমরা যে কোনো একটা 8 একক ধরে নিতে পারি। ধরো আমরা আর কস থিটা এটাকে আমরা ধরে নিলাম 8, এটাকে ধরে নিলাম 8 একক, ঠিক আছে। ওকে, তাহলে এবার আমাদের কাজ হবে কি, দেখো আমরা লিখতে পারি আর স্কোয়ার, মানে বর্গ করে দিব, আমরা এই দুটাকে আমরা বর্গ করে দেব। তাহলে আমরা লিখতে পারি আর স্কোয়ার, দুটো উপাংশকে আমরা বর্গ করে দিব। তো আমরা আনুভূমিক উপাংশ এটাকে লিখলাম আর এক্স, আর আরেকটা কি লিখবো আর ওয়াই, বর্গ করে দাও। বর্গ করে দিলে কি হয় দেখো, আর এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি আর কজ স্কোয়ার থিটা, আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা আমরা লিখতে পারি কি আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে কত 1, ঠিক আছে। তাহলে আর স্কোয়ার ওকে, আর এক্সটাকে আমরা ধরছি কত 8 একক ধরছি, 8 স্কোয়ার প্লাস আর ওয়াই, এটাকে আমরা জানি না, তাহলে আমরা আর ওয়াইটাকে রেখে দিলাম আর ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আর ওয়াইটাকে আমরা লিখে দিলাম। ওকে, তাহলে এটা লেখা যায় কি 8 স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার, আর ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে এটা আমরা পাইছিলাম কত, এটা আমরা পাইছিলাম আর স্কোয়ার ইকুয়াল টু 8 স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার, 8 স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। ওকে, এবার চলো আমাদের কাছে এখন ইজি হয়ে গেল, আমাদের কাছে এখন এটা কি হয়ে গেল, ইজি হয়ে গেল। দেখো তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কি 10 স্কোয়ার ইকুয়াল টু কি 8 স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার, আর ওয়াই স্কোয়ার। তাহলে আমরা আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, একবারে লিখি আমরা রুট দিয়ে, টেন স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার। আসো তাহলে দেখি কত আসে। দেখো এটা আসবে কত বলো তো, তোমরা ক্যালকুলেশন করে জানাও, এটা আসবে হলো 36 √36, তাহলে অ্যান্সার আসবে কত 6। তাহলে দেখতে পাচ্ছ আমরা কি করছি, আমরা আর কস থিটা একটার মানটাকে আমরা ধরে নিছি। আমরা এই ম্যাথে কি করলাম বলো তো, একটু কালারটা চেঞ্জ করে দিই। দেখো এটা কোথায় আসছে, ময়মনসিংহ বোর্ডে আসছে। ওকে, তো আমরা একটার মানটাকে ধরে নিছি, সেটা ধরে নিলাম আর কস থিটার, আমরা আর এর মানটা জানি। তারপরে আমরা কি বলছি, এটাকে আমরা লিখছিলাম কি আর এক্স, এটা ধরো 1 নম্বর সমীকরণ। ওকে, আর এক্স, আর এটা হলো আর ওয়াই, এটা 2 নম্বর সমীকরণ। আমরা কি করছি, দুইটা সমীকরণ স্কোয়ার করে বর্গ করে দিয়েছি, বর্গ করে যোগ করে দিয়েছি, বর্গ করে যোগ করে দিয়েছি, বর্গ করে যোগ করে দিয়েছি, ঠিক আছে। ওকে, তারপরে আমরা লিখছি আর এক্স এর মান যেহেতু জানি, এখানে 8 স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। ওকে, তারপরে আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা যোগ করলে কত হয়, কমন নিয়েছিলাম আমরা, আর স্কোয়ারটাকে কমন নিয়ে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার, যেটা আমি দেখাইছি সেটা কত 1। তাহলে 1 ইন্টু আর স্কোয়ার মানে আর স্কোয়ার, 1 ইন্টু আর স্কোয়ার মানে আর স্কোয়ার, আর স্কোয়ার ইকুয়াল টু 8 স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। এখান থেকে আমি আর এর মান জানি 8, আরেকটা আর এক্স যেটা সেটাও ধরে নিছি, আমি জানি না কোনটা, আর ওয়াইটা জানি না। তখন আমি কি করলাম, আর ওয়াই এর মানটা বের করে ফেললাম, ঠিক আছে, আর ওয়াই এর মানটা বের করে ফেললাম। ওকে, আশা করি ক্লিয়ার। তাহলে দেখো আমাদের অপশানে 6 আছে কিনা,
হ্যাঁ আমাদের অপশানে কিন্তু 6 আসে। আচ্ছা তাহলে এটা ময়মনসিংহ বোর্ড 2021 সালে আসছে, আশা করি বুঝতে পারছো। ওকে, তো আমরা বোর্ডটাকে আবার ক্লিয়ার করে দিই। ঠিক আছে, এখন পরবর্তী 13 নম্বরে কি বলছে দেখো কোশ্চেনটা, a প্লাস বি ভেক্টর ইকুয়াল টু a মাইনাস বি ভেক্টর, অর্থাৎ a ভেক্টর আর b ভেক্টরের যোগফল আর a ভেক্টর এবং b ভেক্টরের বিয়োগফল, এই দুইটার মান কেমন, এই দুইটার মান হচ্ছে সমান। তাহলে সমান ধরলে এদের মধ্যবর্তী কোণ কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা এটা আমরা একটা সাইডে নিই, এখন এই সাইডে থাকুক সে, আচ্ছা ওই সাইডেই দিই, এখানে থাকুক, এখানে থাকুক, ঠিক আছে এইভাবে থাকুক। ওকে ফাইন, তাহলে a প্লাস বি এবং a মাইনাস বি এর মান, আচ্ছা আমরা লিখি a ভেক্টর প্লাস b ভেক্টর ইকুয়াল টু a ভেক্টর মাইনাস b ভেক্টর। ঠিক আছে, সূত্র বসায় দাও, সরাসরি সূত্র বসায় দাও। আচ্ছা তার আগে একটা কাজ করতে পারো তোমরা, এটাকে স্কোয়ার করে নিতে পারো। ঠিক আছে, স্কোয়ার করে নিতে পারলে আমরা সরাসরি লিখতে পারবো। দেখো a স্কোয়ারের মান অর্থাৎ a ভেক্টরের মান এর স্কোয়ার প্লাস b ভেক্টরের মান এর স্কোয়ার ইকুয়াল টু 2 a ভেক্টরের মান b ভেক্টরের মান cos থিটা, cos থিটা। ঠিক আছে, একইভাবে তোমরা এটাও লিখতে পারবা কি a ভেক্টরের মান স্কোয়ার b ভেক্টরের মান স্কোয়ার মাইনাস, আমি একবারে লিখে দিলাম 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি মাইনাস আলফা মানে কি, cos 180 ডিগ্রি মাইনাস আলফা মানে এটা কোন কোয়াড্রেন্টে পড়ে, এটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে। সেকেন্ড কোয়াড্রেন্ট এটা কিসের এলাকা, সাইন এবং কোসেকের এলাকা। ঠিক আছে, এটা সাইন এবং কোসেকের এলাকা। তাহলে এটা থিটা যদি হয় তাহলে এটা কি হবে, নেগেটিভ হয়ে যাবে, এই জন্য আমরা একবারে নেগেটিভ লিখব। ঠিক আছে, ওকে, তার মানে -2 a ভেক্টরের মান b ভেক্টরের মান cos থিটা। ওকে, তাহলে এখন তোমার কাজ হলো একটু কাটাকাটি করা। দেখো ইকুয়েশনের দুই সাইডে দুটো, এটা বাম সাইডে এবং ডান সাইডে আছে। ওকে, তাহলে বাম সাইডে এবং ডান সাইডে আছে, ফাইন। a স্কোয়ার বাদ দিয়ে দাও, b স্কোয়ার বাদ দিয়ে দাও। ঠিক আছে, তাহলে এই পাশে থাকে 2ab cos থিটা, এই পাশে থাকে -2ab cos থিটা, দুইটাকে এক সাইডে আনো, দুইটাকে এক সাইডে আনলে কি হবে 4। এত লিখতে ইচ্ছা হচ্ছে না, আমরা একটু সরাসরি লিখি ab cos থিটা, মান মানেই তো এটা উঠাই দিছি তো, ইকুয়াল টু 0। ঠিক আছে, ওকে আসো, তারপরে আমরা কি করব, এটাকে বাদ দিয়ে দেবো। ঠিক আছে, এটাকে বাদ দেবো। আচ্ছা এটাকে বাদ দেওয়ার ক্ষেত্রে তোমাদের কি করতে হবে বলো তো, আমরা জানি কি 0/0 এরকম কোনো কিছু লেখা যায়, অনির্ণয় বা কি একটা আছে হয়তো, অনির্ণয় বা কি বলে, আচ্ছা অযৌক্তিক আর কি, এটা বুঝতে পারছো? তো এটা সম্ভব না, এটা সম্ভব না। এটা যেহেতু সম্ভব না তাহলে আমাদের বলতে হবে কি a ভেক্টর ইটস নট ইকুয়াল টু 0 অ্যান্ড b ভেক্টর ইটস অলসো নট ইকুয়াল টু 0। কারণ কি আলটিমেটলি এদের একটা 0 হইলে এখানে 0 আসতো, তাহলে কি আসতো 0/0 আকার হয়ে যেত, তো এরকম তো সম্ভব না। ঠিক আছে, সাইড নোট দিয়ে দিলাম, ফাইন। তাহলে আমরা এখান থেকে লিখব কি cos থিটা ইকুয়াল টু 0, cos থিটা ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে থিটা ইকুয়াল টু কি লিখতে পারি, cos ইনভার্স 0, cos ইনভার্স 0 এর মান কত 90 ডিগ্রি। তাহলে আনসারটা হবে কত 90 ডিগ্রি, আনসারটা হবে কত 90 ডিগ্রি, আনসারটা কত হবে 90 ডিগ্রি। ওকে আচ্ছা, তাহলে এটা কত 90 ডিগ্রি, আনসারটা 90 ডিগ্রি। ওকে, আশা করি বুঝতে পারছো 90 ডিগ্রি। স্টেপ আপ করি আমরা, পরবর্তীটায় চলে যাই 14 নম্বর। এইখানে ওকে, দুটি ভেক্টর রাশির স্কেলার গুণফল √18 এবং ভেক্টর গুণফল √6, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী গুণফল। আচ্ছা খুব ভালো কথা, স্কেলার গুণফল আর ভেক্টর গুণফল। আচ্ছা
তো আমি দুইটা ভেক্টর রাশি ধরে নিলাম, একটা হচ্ছে এ ভেক্টর, দুইটা হলো বি ভেক্টর, একটা এ ভেক্টর আর একটা কি বি ভেক্টর। আচ্ছা, প্রথমে কি করতে হবে, স্কেলার গুণফল করতে হবে, পরবর্তীতে কি হবে, ভেক্টর গুণফল করতে হবে। আচ্ছা, ভেক্টর গুণফল আরেকটা নাম কি, ক্রস গুণফল। স্কেলার গুণফলের আরেকটা নাম কি, ডট গুণফল। আশা করি। আচ্ছা, তাহলে কালো কালি দিয়ে লিখি, অনেক সময় লিখতেছি না। এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু লেখা যায় কি, এ বি কস থিটা, এ বি কস থিটা। ওকে, এটা মান কত দেওয়া আছে বলো তো? দুটি ভেক্টর রাশির স্কেলার গুণফলের মান √18, √18। ওকে, এটাও দাও তুমি 1 নম্বর, ঠিক আছে। একইভাবে ভেক্টর গুণফল, তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা ইকুয়াল টু কি লেখা যায়, এ বি সাইন থিটা ইকুয়াল টু কত, √6। এটা দাও তুমি 2 নম্বর। এখন কি করবা, 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করে দাও, 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করে দাও। আচ্ছা, বলছে কি কোন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করে দিলাম, তখন কি পাবো, এ বি সাইন থিটা বাই এ বি কস থিটা, মানে কত, এ বি, আমি একটু লিখি তাহলে, এ বি সাইন থিটা ডিভাইডেড বাই এ বি কস থিটা ইকুয়াল টু √18 ডিভাইডেড বাই √6, √18 ডিভাইডেড বাই √6। ওকে, তাহলে এটা কি লিখবো, সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা, আর এ বি দে আর গন। ওকে, √18 বাই √6, তাহলে 18/6 কত আসে দেখি, একটু ক্যালকুলেটরে দেখি। 18/6 1.732। আচ্ছা, এইভাবে তো আমরা রাখবো না, আমরা লিখতে পারি এটা √3, ঠিক আছে। এটা কত লিখতে পারি, √3। আসো, তাইলে থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, tan ইনভার্স √3, কি লিখতে পারি, tan ইনভার্স √3। বেশ ভালো কথা, সবাই কমেন্টে জানো, √3 tan ইনভার্স √3 করলে কত হয়, tan ইনভার্স √3 করলে কত হয়, 60 ডিগ্রি হয়। কত হয়, 60 ডিগ্রি হয়, ঠিক আছে। তাহলে এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, কত হবে, 60 ডিগ্রি হবে। তাহলে অ্যান্সারটা কত, আনসারটা হইল কি, একটা আনসারটা হইল, আনসারটা গ, 60 ডিগ্রি, আনসারটা গ 60 ডিগ্রি। ওকে ওকে, তাহলে এবার পরবর্তীতে যাওয়া যাক, পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, এবার একটা বহুপদী কোশ্চেন আছে, সাথে আরো কিছু আছে দেখতে পাচ্ছি। সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ, আচ্ছা গোপালগঞ্জের একটা এমসিকিউ করে ফেলি, হ্যাঁ। আচ্ছা, এ ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ, বি ভেক্টর ইকুয়াল টু কে ক্যাপ, সি ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ। ওকে ফাইন, ভেক্টর তিনটির ক্ষেত্রে এ ভেক্টর এবং সি ভেক্টর একই রেখায় অবস্থিত কিনা, একই রেখায় অবস্থিত কিনা। পরবর্তীটা কি বলছে, বি ভেক্টর ও সি ভেক্টর পরস্পর লম্ব। আচ্ছা, আগে আমরা 2 নম্বরটা করি, দেখি লম্বটা আসে কিনা, হ্যাঁ, তারপরে দেখতেছি। আচ্ছা দেখো, বি ভেক্টর আর সি ভেক্টর, তাহলে এদের ডট গুণফলটা কত হবে, এদের ডট গুণফলটা হবে বি ভেক্টর কত, কে ক্যাপ ডট আই ক্যাপ মাইনাস জে ক্যাপ। তো এটা লেখা যায় কে ক্যাপ ইন্টু আই ক্যাপ, কে ক্যাপ ইন্টু আই ক্যাপ মাইনাস কে ক্যাপ ইন্টু জে ক্যাপ, ডট গুণফল, হ্যাঁ। আচ্ছা,
আচ্ছা, ডট গুণফলের ক্ষেত্রে তোমরা জানো কি লিখতে হয়, কজ কজ লিখতে হয়। এখন তোমাদেরকে একটু দেখাই, এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, আর এটা যদি জেড অক্ষ হয়, এই বরাবর আই ক্যাপ কাজ করে, এই বরাবর জে ক্যাপ কাজ করে, এই বরাবর কে ক্যাপ কাজ করে, ঠিক আছে। তাহলে দেখো তো, আমরা জানি এক্স অক্ষ ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তাহলে এখানে কি আছে, জে, তারপরে ওয়াই অক্ষ জেড অক্ষ 90 ডিগ্রি, এক্স অক্ষ জেড অক্ষ সেটাও 90 ডিগ্রি, সবগুলোই কি সমকোণে আছে, সবগুলোই কিভাবে আছে, সমকোণে আছে, সবগুলোই সমকোণে আছে, আচ্ছা 90 ডিগ্রি কোণে আছে। তাহলে কে ইন্টু আই মানে কে ডট আই, তাহলে এখানে কি লিখতে পারি, কে ভেক্টরের মান 1, আই ভেক্টরের মান 1, কস কত ডিগ্রি, কস 90 ডিগ্রি, আলটিমেটলি কত আসে, 0 আসে, ঠিক আছে। তো আমরা মুছে দিই, তো আমরা এটা বলতে পারি একবারে, তো কত আসবে, কে আর আই এর মধ্যবর্তী কোণ যেহেতু 0, এটাও 0, এটাও 0, আলটিমেটলি দুইটা মিলে কত হচ্ছে, 0 হচ্ছে, আলটিমেটলি দুইটা মিলে 0 হচ্ছে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে বি আর সি এই দুইটার ডট গুণফল লম্ব, ফাইন, দুইটার ডট গুণফল কি হবে, লম্ব হবে, কারণ আমরা জানি ডট গুণফল যদি লম্ব হয় তাহলে আলটিমেটলি লম্ব হয়ে যাবে। ওকে, পরবর্তীটা দেখো, এ ভেক্টর ও বি ভেক্টর অঘূর্ণনশীল, তার মানে এ ভেক্টর আর বি ভেক্টরের কি বের করতে হবে, এ ভেক্টর আর বি ভেক্টরের কার্লটা বের করতে হবে, কি বের করতে হবে, এ ভেক্টর এবং বি ভেক্টরের কার্ল বের করতে হবে, এ ভেক্টর এবং বি ভেক্টরের কি বের করতে হবে, কার্ল বের করতে হবে। আচ্ছা, তাহলে কার্ল বের করি, তার মানে আমরা ভেক্টর গুণফল করব। আচ্ছা সরি, কার্ল তো ঠিক না, এখানে আসলে এ ভেক্টর আর বি ভেক্টরের ক্রস গুণফলটা বের করলে হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আসো আমরা করে ফেলি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, ওকে। আচ্ছা, তাহলে এটা এ ভেক্টর ক্রস বি ভেক্টর, একবারে লিখবো আমরা, আই জে কে, আই জে কে, আই কত, এখানে এ ভেক্টরের ক্ষেত্রে 1 আছে, জে এর ক্ষেত্রে 1 আছে, কে এর ক্ষেত্রে কিচ্ছু নেই, নিঃস্ব। তারপরে বি ভেক্টর, এটার ক্ষেত্রে শুধু কে আছে আর কিচ্ছু নেই, অর্থাৎ 0 0 1। আসো, আই ইকুয়াল টু আই ক্যাপ 1 ইন্টু 1 মাইনাস 0। আচ্ছা, তারপরে কি, 1 ইন্টু 1 মাইনাস 0 প্লাস জে ক্যাপ, এটা কত হবে, 1 মাইনাস 0, এটাও 0 প্লাস কে ক্যাপ, এটা কত হবে, এটা হবে যখন 0 মাইনাস 0 মানে 0, তাহলে আই ক্যাপ প্লাস জে ক্যাপ, আই ক্যাপ প্লাস জে ক্যাপ। আচ্ছা, আই ক্যাপ প্লাস জে ক্যাপ, ঠিক আছে। তো এই দুইটা অঘূর্ণনশীল হবে না, আসলে ঘূর্ণনশীল হবে, যেহেতু এদের থেকে যাচ্ছে, 0 হইতেছে না, তাহলে এটা ঘূর্ণনশীল হবে, ঘূর্ণনশীল হবে, অঘূর্ণনশীল হবে না, ঘূর্ণনশীল হবে। ওকে, পরবর্তী লাস্টেরটা 1 নম্বরটা আমরা দেখছি, তাহলে এটা ঠিক নাই, এ আর সি একই রেখায় আছে কিনা, আই আর জে আর জে আর কে। আচ্ছা, আমার জন্য কেমন মনে হইতেছে, কোশ্চেনটা একটু সমস্যা আছে। আচ্ছা দেখি, প্রথম অপশানটা একটু দেখি, হ্যাঁ, তাহলে এ আর সি, আসলে এটা আমরা একটু ছবি এঁকে দেখি, ছবি এঁকে দেখলে ব্যাপারটা ক্লিয়ার হবে। আচ্ছা, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিতে হবে আমাদের, তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আই দ্বিমাত্রিক নিলেই হচ্ছে নাকি, হ্যাঁ দ্বিমাত্রিক নিলেই হচ্ছে এ এবং সি। ওকে, তাহলে এ ভেক্টরটা যাবে 1 একক আর এক্স অক্ষ বরাবর এইখানে, তাহলে এটা হবে আমাদের এ ভেক্টর, আর পরবর্তীটা সি ভেক্টরটা সেটা যাবে কোথায়, এই বরাবর 1 একক গেল, যে বরাবর নিচের দিকে, অর্থাৎ তারা একই রেখায় কিন্তু অবস্থিত বলা যায়। আচ্ছা, তারা কিন্তু একই রেখায় অবস্থিত আমরা দেখতেছি, কারণ দুইটা পয়েন্ট কি এক জায়গায় এসে কিন্তু মিলিত হয়েছে, তার মানে আমরা বলতে পারবো দুইজনে একই রেখায় অবস্থিত আছে। ওকে ফাইন, তাহলে আমাদের 18 অ্যান্সার হবে 1 এবং 2, ঠিক আছে।
ওকে, আনসারটা তাহলে কত হবে বলো তো? 1 এবং 2 হবে। আনসারটা কত হবে? 1 এবং 2 হবে। লাস্টেরটা আমাদের যেহেতু মিলে নাই। আচ্ছা, তাহলে এবার বোর্ডটা আবার ক্লিয়ার করে দিলাম আমরা। পরবর্তী ম্যাথটায় চলে যাই, 19 নম্বর। ওকে, 19 নম্বরে কি বলছে দেখি। কোনো ভেক্টরের কার্ল শূন্য হলে কি হবে? সলিনয়েডাল? না, সলিনয়েডাল না। সলিনয়েডাল হইতে গেলে কি হইতে হয় বলো তো? সলিনয়েডাল হইতে গেলে আমাদের এই ন্যাবলা ভেক্টর আর যে কোনো একটা ভেক্টর, এই দুইটার ডাইভারজেন্স কত হতে হয়? 0 হইতে হয়। ডাইভারজেন্সের মান কত হইতে হয়? 0 হইতে হয়। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে সলিনয়েডাল হয়। তাহলে এটা কি হতে পারে? কার্ল শূন্য হলে দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে সংরক্ষণশীল হবে, আর একটা কি হবে? অঘূর্ণনশীল হবে। এটা আমরা উপরেই বলছি যে অঘূর্ণনশীল, ঠিক আছে? সংরক্ষণশীল হবে এবং অঘূর্ণনশীল হবে। অর্থাৎ অ্যান্সারটা হবে কি? 2 এবং 3। অ্যান্সারটা কি হবে? 2 এবং 3। ওকে, ফাইন। তাহলে আমরা চলো এবার নেক্সট স্লাইডে যাই, নেক্সট স্লাইডে মুভ করি। আচ্ছা, তোমাদের কমেন্টটা একটু দেখে আসি। ওকে, সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিতে পারো। হ্যাঁ, সবার যদি ক্লাসটা ভালো লাগে তাহলে ক্লাসটা একটু শেয়ার করে দিতে পারো। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। ওকে, উদ্দীপক অনুযায়ী এ এক্স এবং এ ওয়াই, এটাও উপাংশ বিভাজন। হ্যাঁ, এটাও উপাংশ বিভাজন। এক্স অক্ষ বরাবর উপাংশ, এটা এ এক্স। তাহলে দেখো এটা দিয়েছে আমাদের সবই 8 cos 60 ডিগ্রি, এটা হবে কি এ এক্স। আরেকটা কি বলছে? এ ওয়াই, তাহলে কোন দিক বরাবর হবে? এই দিক বরাবর হবে। তাহলে এটা হবে কত? এ এক্স যদি হয়, এইখানে আমরা একটু নিচে আনি, নিচে আনলে এটা হবে কত? এ ওয়াই। এটা হবে কত? এ ওয়াই। আচ্ছা, তাহলে এ এক্স এবং এ ওয়াই এই দুইটার যোগফল কত হবে? এ এক্স এবং এ ওয়াই এই দুইটার যোগফল কত হবে? ঠিক আছে, আচ্ছা আমরা বের করে ফেলি। তাহলে এ এক্স ইকুয়াল টু 8 cos 60 ডিগ্রি। একইভাবে আমরা লিখতে পারি এ ওয়াই ইকুয়াল টু 8 sin 60 ডিগ্রি, 8 sin 60 ডিগ্রি। ঠিক আছে, ওকে, যেহেতু এর মান কত? 8। আচ্ছা, তাহলে এই দুটাকে আমরা যোগ করে দিই, আমরা ক্যালকুলেটরে বসিয়ে ফেলো। এ এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু 8 cos 60 প্লাস 8 sin 60। আচ্ছা, cos 60 মান কত দেখি আমরা একটু এইভাবে একটু সিঙ্গেল হিসাব করে দেখি। 8 cos 60 মান হইল হাফ, প্লাস 8 sin 60 মান কত? sin 60 মান হলো 8 ইন্টু আমরা লিখতে পারি sin 60 √3/2। ওকে, ফাইন। তাহলে এইখানে থাকবে 4 প্লাস 4√3, 4 প্লাস 4√3। দেখো তো আছে কি না? হ্যাঁ আছে, কিন্তু আমাদের এখানে আছে। তাহলে অ্যান্সারটা কত হবে? 4√3 প্লাস 4, 4√3 প্লাস 4। ওকে, পরবর্তীতে আমরা যাই, যে বলছে ডাইভারজেন্সের ক্ষেত্রে একটি ভেক্টরের ঘূর্ণন সংখ্যা নির্দেশ করে না। ডাইভারজেন্স কখনোই ভেক্টরের ঘূর্ণন সংখ্যা নির্দেশ করে না। ঘূর্ণন কে নির্দেশ করে? কার্ল। ঘূর্ণন কে নির্দেশ করে? কার্ল। তারপরে কি? এর মান 0 হলে অন্তর্গামী এবং বহির্গামী ফ্লাক্স সমান হয়। হ্যাঁ, তাহলে দেখো আমরা একটু বুঝিয়ে আসি এটা এই সাইডে। আচ্ছা, ডাইভারজেন্স যখন 0 হবে,
ডাইভারজেন্স যখন শূন্য হবে তাহলে কি বলছে, অন্তর্মুখী এবং বহির্মুখী ফ্লাক্স এর ভিতর দিয়ে যতগুলো বলরেখা যাবে, ঠিক আছে, যতগুলো বলরেখা যাবে, বলরেখা ভিতরে যাবে, বের হয়ে যাবে, ঠিক আছে। অন্তর্মুখী এবং বহির্মুখী দেখো তিনটা ঢুকছে, তিনটাই বের হয়ে গেছে, 0। ওকে, তারপরে ডাইভারজেন্স যদি তোমার পজিটিভ আসে, ডাইভারজেন্স যদি আমি পজিটিভ হইতো, ঠিক আছে, ডাইভারজেন্স যদি একটা পজিটিভ মান হইতো, খুব ভালো কথা, তখন কি হইতো, তড়িৎ মানে বলরেখাগুলো এখান থেকে বের হয়ে যাইত, বলরেখাগুলো এখান থেকে বের হয়ে যাইত, ঠিক আছে। তাহলে কি হইতো, আয়তনটা এক্সপ্যান্ড করতো, অর্থাৎ এই ক্ষেত্রে আয়তন বাড়তো, আয়তন বাড়তো, আয়তন বৃদ্ধি পেত, আয়তন বা ভলিউমটা বৃদ্ধি পেত। আর আয়তন বাড়লে আমরা জানি কি, রো ইকুয়াল টু এম বাই ভি। তাহলে দেখো তো, রো ভি যদি ভি এমটা কনস্ট্যান্ট থাকে তাহলে রো ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট লিখতে পারি, তার মানে একটা বাড়লে আরেকটা কি হবে, কমে যাবে। এখন আয়তন ভি যদি বাড়ে তাহলে রো এর মানটাও কি হবে, রো এর মানটা কমে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে পরবর্তী কেস, লাস্ট কেস যেটা, সেটা আমরা বলতে পারি কি, ন্যাবলা ভি, ওকে, ইকুয়াল টু, এটা যদি নেগেটিভ হইতো তাহলে বলরেখাগুলো এরকমভাবে ঢুকতো এবং আয়তনটা কি হতো, আয়তনটা কিন্তু কমে যেত, আয়তনটা কি হইতো, আয়তনটা কিন্তু হ্রাস পাইতো, অর্থাৎ ভি এর মানটা কি হইতো, ভি এর মানটা হ্রাস পাইতো। ভি এর মান যদি হ্রাস পাইতো তাহলে কি হতো, রো এর মানটা বৃদ্ধি পাইতো, অর্থাৎ ঘনত্বটা বৃদ্ধি পাইতো। আচ্ছা, এবার আমরা নেক্সট অপশন দুইটা তাহলে দেখে আনসারটা করে ফেলি, আশা করি বুঝতে পারছো। তাহলে আমার 2 নম্বরটাও ঠিক আছে। তারপর 3 নম্বরটায় বলছে যদি প্রবাহের আয়তন বাড়ে তাহলে ওই বিন্দুর ঘনত্ব কমে, এক্ষেত্রে ডাইভারজেন্স ধনাত্মক। হ্যাঁ, ঠিক আছে, ডাইভারজেন্স যখন ধনাত্মক হয় আমরা দেখছি কি আয়তন বাড়ে কিন্তু ঘনত্ব কমে যায়, তার মানে আনসারটা হবে কত, আনসারটা হবে 2 আর 3। ওকে, ফাইন। তাহলে এই স্লাইডের আনসারগুলো আমরা দিয়ে দিলাম, ঠিক আছে, এই স্লাইডের আনসারগুলো আমরা দিয়ে দিলাম। পরবর্তী স্লাইডে যাই। এ বি সি তিনটি ভেক্টরের ক্ষেত্রে যদি এ ডট বি এবং এ ডট সি হয় তাহলে এ ভেক্টরের সমান্তরাল। আচ্ছা, এই ক্ষেত্রে মনে রাখবা যে এ ডট বি আর এ ডট সি এর মানে কি, যদি তিনটা ভেক্টর এরকমভাবে ক্রিয়া করে, এ ভেক্টর, বি ভেক্টর অ্যান্ড সি ভেক্টর, তাহলে এরা সবাই 90 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে, ঠিক আছে, এই জন্যই এদের ডট গুণফল 0 হয়েছে। এখন এ ভেক্টরের সমান্তরালে যদি সমান্তরাল আমরা চাই তখন আমরা পাবো কি, বি ক্রস সি ভেক্টর। এই বি ক্রস সি মানে এই দুইটাকে যদি আমি ক্রস গুণফল করি, বি ভেক্টর এবং সি ভেক্টরের ক্রস গুণফল করি, এর দিকটা হবে কোন দিকে, এর দিকটা হবে এর দিক বরাবর, এর দিকটা হবে কোন দিক বরাবর, এর দিক বরাবর, এর দিক বরাবর হইলে তখন কি হবে, এদের ডট, তারপরে এ ভেক্টর, তারপরে আমরা লিখতে পারতাম যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইকুয়াল টু 0, এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু 0, কারণ কি এখানে 0 ডিগ্রি হয়ে যাচ্ছে, তো আমরা জানি কি সাইন 0 মানে 0, তো সেই ক্ষেত্রে এরকম একটা 0 ভেক্টর তুমি পাইতা, ঠিক আছে। তাহলে এ ভেক্টরের সমান্তরাল কোনটা হবে, বি ভেক্টর ক্রস সি ভেক্টরটা হবে, ঠিক আছে। ওকে, পরবর্তীটায় চলে যাই, পরবর্তীটায় চলে যাই। যদি এ ভেক্টর ইকুয়াল টু 9i এবং বি ভেক্টর ইকুয়াল টু 1/9i হয় তাহলে ভেক্টর দ্বয় সহগ ভেক্টর। হ্যাঁ, মনে রাখবা বিপ্রতীক ভেক্টরের আরেকটা নাম কি, সহগ ভেক্টর, বিপ্রতীক ভেক্টর আরেকটা নাম কি, সহগ ভেক্টর। এখন এই দুইটা যদি তুমি ডট গুণফল করে দাও, এ ভেক্টর ডট বি ভেক্টর, তুমি মান পাবা কত, মান পাবা এখান থেকে 1, এখান থেকে মান পাবা কত 1, এই কারণে এটা পরস্পর কি লম্ব নয়, তাহলে অ্যান্সার হবে কি 1 এবং 2, অ্যান্সার হবে কি 1 এবং 2। ওকে, পরবর্তী স্লাইডে যাই। পি ভেক্টর 10i + 12j এর উপর লম্ব। দেখো এই ক্ষেত্রে এগুলো সহজে করার টেকনিকটা কি, দেখো এখানে i আছে, j আছে, নাই কোনটা, কে নাই, তখন লম্ব হইতে গেলে কে দিয়ে গুণ করলে দেখবা যে i ডট কে জে ডট কে এরকম আসে, তো i ডট কে জে ডট কে এরকম যদি আসে তখন আমরা কি বলছিলাম বলো তো, এটা 0 হয়ে যায়। তার মানে তোমার প্রথমেই খুঁজতে হবে যে কোনটা নাই, কোনটা নাই
তারপরে খুঁজতে হবে যেটা নাই সেটা অপশানে কই আছে, যেটা অপশানে আছে দেখো কেটা নাই, তো কেটা অপশানে আছে, এটাই শর্টকাট, ঠিক আছে, এটাই টেকনিক। হ্যাঁ, তাহলে লম্ব হবে কোনটা, যেটা নাই ওইটা। ওকে, পরবর্তীটা চলে যাই। 4i প্লাস 7j ক্যাপ একটি ভেক্টর এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ 30 ডিগ্রি করে দেখতে হবে এক্স ওয়াই তলে অবস্থিত। হ্যাঁ, এটা আই আর জে যেহেতু, তাহলে এক্স ওয়াই তলে অবস্থিত। ভেক্টরটি সলিনয়েডাল নয়, ভেক্টরটি সলিনয়েডাল নয়। আচ্ছা, তো এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ এটা আমরা বের করে ফেলি। এক্স অক্ষকে যদি আমি এক্স ভেক্টর ধরি তখন আমি এটা লিখতে পারবো আই ক্যাপ, ঠিক আছে। আর এই ভেক্টরটাকে আমি ধরো এটা ধরলাম পি ভেক্টর ইকুয়াল টু 4i ক্যাপ প্লাস 7j ক্যাপ, 4i ক্যাপ প্লাস 7j ক্যাপ, ঠিক আছে। তখন আমাদের কি করতে হবে, আবার সে আগের নিয়ম ডট গুণফল করে দেখতে হবে 0 আসে কিনা। আচ্ছা দেখি, আচ্ছা কোন চাইছে না, তাইলে আমরা একবারে করব এক্স আর পি ভেক্টরের ডট গুণফল ইকুয়াল টু এক্স এর মান, পি এর মান আর কত কস থিটা। তাহলে এইখান থেকে থিটা একবারে আমরা লিখে ফেলবো, থিটা ইকুয়াল টু কস ইনভার্স। দেখো তো উপরে কত আসে, এক্স ডট পি করলে আই 4 ডিভাইডেড বাই কত আসবে, এক্স এর মান হচ্ছে 1 আর এক্স এর মান 1 আর এইখান থেকে আসবে 4 4 16 7 7 49, 4 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার √65 এরকম আসবে একটা মান। 4 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার √65, ঠিক আছে। তাহলে কজ ইনভার্স 4/√65, এটা 30 ডিগ্রি না, এটা অলমোস্ট 60 ডিগ্রি আসবে। এটা 30 ডিগ্রি না, অলমোস্ট কত আসবে, 60 ডিগ্রি আসবে। তাহলে 1 নম্বরটা ক্রস। তাহলে আমাদের আর 3 নম্বরটা করে দেওয়ার কোনো কারণ নেই। তাহলে আমরা বুঝতে পারতেছি অ্যান্সারটা হবে কি 2 এবং 3। তারপরে যদি তুমি করো তাহলে করবা কি করে, সলিনয়েডাল বের করার জন্য তুমি এই ভেক্টরটাকে কি করবা, ন্যাবলা ভেক্টর সাথে ডট গুণফল করে দিবা, পি ভেক্টরটাকে ডট গুণফল করে দিবা, ঠিক আছে। ওকে, তো আমরা পরবর্তীটায় চলে যাই। এটা একটু মনে রাখতে হবে, ডেল স্কোয়ার ইন্টু 1/r, এটার মানটা কত হয়, এটার মানটা 0 হয়, ঠিক আছে। এটার মানটা কত হয়, 0 হয়। ডেল স্কোয়ার 1/r এটা কত হয়, 0 হয়। ওকে, পরবর্তী। দুটি বলের লব্ধির মান 4 নিউটন, তাদের মধ্যে ছোট বলটির মান 3 নিউটন, এটি লব্ধির সাথে লম্ব। আচ্ছা, এটা লব্ধির সাথে লম্ব। ধরো লব্ধিটা এই বরাবর কাজ করতেছে, এটা কত, 4 নিউটন, আর ছোট বলটা কত, 3 নিউটন। আমি এটা ও দিলাম, এটা এ দিলাম আর এটা বি দিলাম, এটা কত নিউটন, এটা হচ্ছে 3 নিউটন, ঠিক আছে। তাহলে ও থেকে এ এর দিকে আর ও থেকে বি এর দিকে 5। ওকে, তাহলে আমাদের বাকি বলটা কি হবে বলছে, যে বড় বলটা কত হবে, আর তো জায়গা নেই আসলে, এটা ত্রিভুজ সূত্র দিয়ে করতে হবে। কি দিয়ে করতে হবে, ত্রিভুজ সূত্র দিয়ে করতে হবে। অর্থাৎ এইটার দিক হবে কোন দিক বরাবর, ও বি ও এ, আচ্ছা এ বি বরাবর, ঠিক আছে, এ বি বরাবর। তো এইখান থেকে আসলে কি লিখতে হবে, এখান থেকে শুধুমাত্র বড় বলটা বের করার জন্য আমাদের ত্রিভুজ সূত্র ইউজ করে, অর্থাৎ আমাদের পিথাগোরাসের উপপাদ্য দিয়ে এখানে করা যাবে। এটা আসবে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে 4 স্কোয়ার 3 স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 16 প্লাস 9 25। তাহলে অ্যান্সারটা কত হবে, 5 হবে। অ্যান্সারটা কত হবে, 5 হবে। অর্থাৎ এটার অ্যান্সার হবে গ নম্বরটা, ঠিক আছে। ওকে, পরবর্তীটা দেখি। আই ক্রস জে, তোমরা জানো যে এরকম একটা সাইক্লিক চেঞ্জ আছে, যে এটা যদি আই হয়, এখান থেকে যদি আমি জেতে যাই, সেখান থেকে যদি আমি কেতে যাই, তাহলে আই এর সাথে জে গুণ করলে কি পাওয়া যায়, ক্রস গুণ করলে, আই এর সাথে জে ক্রস গুণ করলে কে পাওয়া যায়।
জে এর সাথে কে ক্রস গুণ করলে কি পাওয়া যায় আই, এরকম অর্ডারলি যাইতে থাকে। কে এর সাথে আই গুণ করলে আবার একইভাবে জে পাওয়া যায়, ঠিক আছে? ওকে, সমস্যা নেই। তো আই জে এটা সমান আমরা কি লিখতে পারি, কে ক্যাপ, এবং কে ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে কে ভেক্টর এবং কে ভেক্টরের মধ্যবর্তী কোণ কত আসলে? কে ভেক্টর এবং কে ভেক্টরের মধ্যবর্তী কোণটা আসলে 0 ডিগ্রি। কে ভেক্টর এবং কে ভেক্টরের মধ্যবর্তী কোণটা কত পাবা? 0 ডিগ্রি পাবা। ওকে, পি ভেক্টর যদি আই জে কে, পি ভেক্টরের মান কত? এটা তো খুবই সহজ, সিম্পল একটা কোশ্চেন। তাহলে এটা কত হবে? 1 স্কয়ার প্লাস মাইনাস 1 স্কয়ার প্লাস মাইনাস 1 স্কয়ার। তাহলে দেখো কত হয়, 1 প্লাস 1 প্লাস 1 √3। অ্যান্সার কত? √3। অ্যান্সার কত? √3। ওকে, কোনটি অপারেটর নেয়? দেখো অপারেটরের জন্য কি লাগে? অপারেট করার মতো একটা অপারেটরের জন্য আসলে অপারেটর এমন একটা জিনিস যেটা নিজের কোনো মান নাই বা নিজের কোনো কিছু নাই। এটার কি নাই? নির্দিষ্ট কোনো মান বা কোনো কিছুই নাই, এটার মান নাই। কিন্তু এ যদি অন্য কারোর সাথে ইউজ হয়, ঠিক আছে, অন্য কোনো রাশি বা ফাংশন, আমি যদি বলি এটা যদি অপারেটরটা যদি কোনো ফাংশনের সাথে ইউজ হয়, কোনো ফাংশনের সাথে ইউজ হয়, তখন সেটা কি দিবে আমাদেরকে? মান দিবে। ওকে, তো দেখো প্রত্যেকটার ক্ষেত্রে এই থিটা এটা একটা অপারেটর, এটা একটা অপারেটর, কারণ এর ভিতরে এই রুটের ভিতরে কি নাই? রুটের ভিতরে কোনো ফাংশন নাই। একইভাবে লগ, এর সাথে কোনো কিছু যুক্ত নাই, অর্থাৎ এইখানেও ফাংশন নাই। ডিডি এক্স, এইখানে কোনো কিছু নাই। তার মানে কি? এই তিনটাই অপারেটর। কিন্তু এইখানে দেখো কি আছে? থিটা আছে। আমরা জানি কি থিটা কোণের একটা ফাংশন। তাহলে যেহেতু কোণের একটা ফাংশন, তাহলে আমরা বলতে পারবো কি এটা একটা অপারেটর নয়, ঠিক আছে? ওকে, পি ভেক্টরটি এক্স ওয়াই জেড অক্ষের সাথে সমান কোণ উৎপন্ন করলে, মনে রাখবা সমান কোণ উৎপন্ন করলে এদের উপাংশগুলো সেম হয়। সমান কোণ উৎপন্ন করলে এদের উপাংশগুলো সেম হয়, ঠিক আছে? ওকে, সমান কোণ উৎপন্ন করলে সেম হবে। আচ্ছা, কয়টা বাজে একটু দেখি। তাহলে ধরো আমরা লিখতে পারি কি পি এক্স ইকুয়াল টু পি ওয়াই ইকুয়াল টু পি জেড, পি এক্স ইকুয়াল টু পি ওয়াই ইকুয়াল টু পি জেড। তাহলে পি ভেক্টরের মানটা যদি আমরা নির্ণয় করতাম, তো আমরা কি সূত্র ইউজ করতাম বলো তো? কি সূত্রে? প্রত্যেক অক্ষর পি এর উপাংশের মান কত আছে, তো এটা আমরা ইউজ করতাম পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার প্লাস পি জেড স্কোয়ার। তো প্রত্যেকটাকে আমরা পি এক্স ধরে নিয়েছি, তাহলে এটা লিখতে পারি কি রুট মানে 3px স্কোয়ার। কি লিখতে পারি? 3px স্কোয়ার। ওকে, 3px স্কোয়ার। আচ্ছা, তাহলে দেখো তো এটা পি লেখা যায়। ওকে, সুন্দর কোশ্চেন কিন্তু এটা, ঠিক আছে? তাহলে পি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এখান থেকে পি ইকুয়াল টু লিখতে পারি √3px। কি লিখতে পারি? √3px। তাহলে প্রত্যেকটা উপাংশ px ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? p/√3। তার মানে কত? তার মানে হইল 1/√3 ইন্টু পি, 1/√3 ইন্টু পি, 1/√3 ইন্টু পি, ঠিক আছে? তাহলে আমরা px py pz এটা আমরা বলতে পারি কি 1/√3 ইন্টু পি। তাহলে কি বলছে? উৎপন্ন প্রত্যেক অক্ষ বরাবর। এটা হয়েছে কেন? কারণ এই যে দেখো কোণটা সেম দেয়া আছে। এটা হয়েছে কারণ এইখানে সমান কোণ উৎপন্ন করে। বলছে কি সমান কোণ উৎপন্ন করে, সমান কোণ উৎপন্ন করে, সমান কোণ উৎপন্ন করে, এই জন্য, ঠিক আছে? তাহলে আনসারটা হবে কি 1/√3p, 1/√3p, অর্থাৎ 1 নম্বরটা। আমরা আমাদের লাস্ট স্লাইডে চলে যাচ্ছি, ঠিক আছে? আমরা আমাদের লাস্ট স্লাইড 15 নম্বর স্লাইডে চলে গেলাম। ওকে, তো দেখো এখানে কি বলছে? s ইকুয়াল টু 3t স্কোয়ার প্লাস 4t, 2 সেকেন্ড পর বেগ কত? 2 সেকেন্ড পর বেগ নির্ণয় করতে গেলে আমরা এটা স্মরণ আছে, স্মরণকে কি করতে হবে? ডিফারেন্সিয়েট করতে হবে। অর্থাৎ এটাকে কিসের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে? সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। আচ্ছা চলো তাহলে আমরা ডিফারেন্সিয়েট করে দেখি। তাহলে আমার এই ফাংশনটাকে ddt
3t স্কোয়ার প্লাস 4t। তাহলে এটাকে টি এর সাপেক্ষে যদি আমি কি করি, ডিফারেন্সিয়েট করি, তাহলে আমি এখানে 3, এটা ধ্রুবক থেকে যাচ্ছে, টি স্কোয়ার মানে 2টা সামনে চলে আসবে, আর টি এর পাওয়ার 1 কমে যাবে, এটা থাকলো। ঠিক আছে, একইভাবে 4, এটা ধ্রুবকটা ধ্রুবকের মতোই থাকলো, টি এর পাওয়ারটা 0 হয়ে যাবে, টি এর পাওয়ারটা 1 কমে 0 হয়ে যাবে। তাহলে আমরা এটা লিখতে পারি 6t প্লাস 4। কি লিখতে পারি? 6t প্লাস 4। এখনো হয় নাই, কারণ বলছে 2 সেকেন্ডে। 2 সেকেন্ডে বেগ কত? তাহলে 2 সেকেন্ডে বেগ কত? তাহলে আমরা এটা বলবো ds dt কয় সেকেন্ডে? 2 সেকেন্ডে। তাহলে 6 × 2 প্লাস 4, 6 দুগুণে 12 আর 4 16। আনসারটা কত হবে? 16 মিটার পার সেকেন্ড। আনসারটা কত হবে? 16 মিটার পার সেকেন্ড। ওকে, এই মোটামুটি ছিল আমাদের ভেক্টরে আজকে কিছু এমসিকিউ নিয়ে আলোচনা। ঠিক আছে।